আমন্ত্রণ এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আবার সংস্কার নির্বাচন বিতর্ক। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন, আমার সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই। আমরা দেখলাম যে হঠাৎ করেই আবার রাজনীতিতে বিশেষ করে নির্বাচনমুখী যে আলোচনা চলছিল তার মধ্যে শিক্ষার্থীদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তার নেতারা বলছেন যে সংস্কারের বিষয়টা অগ্রাধিকার দেওয়ার কথা, গণহত্যার বিচারের কথা অগ্রাধিকার করতে হয়, যার কারণে যাতে নির্বাচনের তারাই বলছে যে আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেবো। আপনি জানেন এরকম একটি বিতর্ক আছে এবং বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। সাম্প্রতিক সময় যে অস্থিরতা, আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কেন, কি কারণে হচ্ছে, বা এখানে আসলে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না, কারা কাজ করতে দিচ্ছে না, কারা কলকাঠি নাড়ছে, আপনার কি মনে হয়? না, এখানে তো যদি আপনার নাহিদ ইসলামের বক্তব্য যদি আপনি একটু আমরা বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝতে, উনি বলছে তাহলে আমরা নির্বাচন করে দেব। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে পরিকল্পিতভাবে ওনারাই কি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে? কারণ তাদের একটা সময় দরকার, একটা নতুন দল তৈরি করেছে, এখনো কিন্তু তারা নিবন্ধন পায়নি। সুতরাং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদের নিবন্ধন পেতে হবে। এখানে কিন্তু তাদের একটা তাও নিবন্ধনের কিছু শর্ত তাদের পূরণ করতে হবে, যেমন 30% সারা বাংলাদেশে তাদের কার্যালয়ে থাকতে হবে, কমিটি থাকতে হবে। এই একটা সংকট কিন্তু তাদের মধ্যে আছে। এক, অন্যদিকে তারা যে সংস্কারটা চাচ্ছে, সংস্কার করতে হলে এটা জনসমর্থন নিয়ে তো আপনাকে করতে হবে, জনগণের রায় নিয়ে করতে হবে। এখন কি বাংলাদেশে সেই রায়টা তাদের আছে? তারা একটা নূতন একটি রাজনৈতিক দল তৈরি করেছে। এখনো পর্যন্ত তাদের দলের ম্যানিফেস্টো কি, তাদের দলের দর্শন কি, তারা আগামী দিনে কি জনগণের জন্য কিছু আমরা কিছুই জানি না। এমনকি তাদের দলের গঠনতন্ত্রটা পর্যন্ত আমরা এখনো তারা প্রকাশ করতে পারে নাই। সুতরাং তাদের সময় দরকার, এটা আমরা বুঝি, কিন্তু তাদের সময়ের জন্য তো জাতি বসে থাকবে না। আজকে এই আইন শৃঙ্খলার অবনতি কেন আমরা মনে করছি? আপনি দেখেন, একটা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের নিজস্ব একমাত্র প্রশাসন ছাড়া তার কিন্তু কোনো শক্তি নেই। আমরা একটা জেনারেল একটা কথা বলছি যে জনসমর্থিত এটা সরকার, কিন্তু জনগণ তো একটা বিমূর্ত বাস্তবতা না, তার তো অ্যাক্টিভিটিস থাকতে হবে। কিন্তু তারা কি সে অ্যাক্টিভিটিস পালন করার মতো কোনো ক্ষমতা তাদের আছে? নাই। কারণ একটা মানে পপুলার একটা কথা যে জনসমর্থিত সরকার, কিন্তু আমার তো কোথাও রোল প্লে করার মতো জায়গা নেই। রোল প্লে করে উপদেষ্টারা। এখন উপদেষ্টারা কোন দৃষ্টিভঙ্গিতে করে, তাদের কি সামনে কি চাওয়া পাওয়া আছে, তারা কি ডিজায়ার করে, এগুলি তো একটা ব্যাপার। যেমন আমরা দেখেছিলাম, আমরা মনে করি ডক্টর ইউনূস একটা নিউট্রাল গভর্নমেন্ট এবং আমরা সেইটাই প্রত্যাশা করি। অথচ উনি নিজেই বলেছে যে ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল খুব অচিরেই আসছে। আমরা দেখেছি তার একটা প্রতিফলন এখন এই নাগরিক কমিটি পার্টি, নাগরিক পার্টি। সুতরাং এই যে তাদের ভূমিকাটাও কিন্তু স্পষ্ট না যে আচ্ছা। আর সংস্কারের কথা আপনি বলেন, সংস্কারের 7 মাস চলে গেল, আমরা উদ্যোগ নাই কেন? বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে হলে মিনিমাম 2টা জিনিস দরকার অনলি, তাতে আপনি নির্বাচন। একটা হলো সরকারের একটা শুভ ইচ্ছা যে আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই, যেটা আমরা বারবার বলি যে বিচারপতি শাহাবুদ্দিন 1991 সালে দেখিয়েছে যে আমি একটা সুস্থ নির্বাচন করতে চাই। কোনো কিছু নয়, বাংলাদেশের প্রশাসন ছিল না, কিচ্ছু ছিল না, একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন আপনি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চান, আমরা তো আলামত তো দেখি না। কারণ আপনি মূল স্টক হোল্ডার হলেন নির্বাচন কমিশন, আপনি এখনো তার সংস্কার করেন নাই, এখনো তার কি আইন করলে আপনার একটা জবাবদিহিতার মধ্যে আনা যায় সেইটা আপনি করেন নাই। আজকে আমাদের বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলি, আপনি বলছেন ফ্যাসিস্টদের শাস্তি। তো ফ্যাসিস্টদের শাস্তি নিশ্চিত করতে হলে তো বিচার বিভাগ সংস্কার করতে হবে। মোশাররফ ভাই, আপনি নির্বাচন কমিশনের কথা বলছিলেন। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টা এখনো চূড়ান্ত না হওয়ার আগেই আমরা দেখলাম যে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য, নতুন নিবন্ধন পাওয়ার জন্য। সংস্কার না করেই নিবন্ধনের এই আহ্বান কেন, কি কারণ? এখন আপনার এখানে কিন্তু একটা 2 ধরনের অ্যাক্টিভিটি চলতেছে। এক ধরনের চলতেছে আপনাকে একটা নির্বাচনও করতে হচ্ছে, যেটা সরকার বলছে রাজনৈতিক দলগুলির এটি প্রেশার, সেই দিকেও নির্বাচন কমিশন, কারণ আপনার জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে হলে আপনার নির্বাচনে যেতে হচ্ছে, সেই দিকেও তাদের অ্যাক্টিভিটিস করতে হচ্ছে। অন্যদিকে আবার কিছু ইন্টারনাল চাপও আছে, অমুক দলকে নিবন্ধন দিতে হবে, অনেক দলকে নির্বাচনে আনতে হবে, এই ধরনের একটা। সুতরাং সেই কাজও তাদের করতে হয়। আমার মনে হয় তারা উভয় সংকটে আছে, এই দুটাকে মিনিমাইজ করে। কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। মূল বিষয়টা যে আপনি নির্বাচন কমিশন, বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে 3টা নির্বাচন, এই নির্বাচন যদি আপনার সুস্থ দায়িত্ব না পালন করে তাহলে আপনার এর বিরুদ্ধে কি ব্যবস্থা না হবে, আপনাকে তো এটা নিশ্চিত করতে হবে। আপনার রাতের ভোট হয়েছে, আমরা বলি সবাই রাতের ভোট তো আর
ফেরেশতা এসে করে দেয়নি, জিন পরি এসে করে দেয়নি, এই দেশের মানুষই করেছে। এবং কারা কারা ওই সময় দায়িত্ব পালন করেছিল অফিসিয়াল যদি আপনি ডকুমেন্ট খোঁজেন ওইটা সর্বোচ্চ আধা ঘন্টা পাওয়ার ব্যাপার। অলরেডি কিছু ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাহলে এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন, ইওনোদের নেন না কেন, যারা ওসি ছিল তাদের বিরুদ্ধে নেন না কেন? এরাই তো রাত্রে ভোট করে দিয়েছে। এদের শাস্তি যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং জনগণের কাছে বা প্রশাসনের কাছে এই মেসেজটা যায়, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার ক্ষমা নাই, তাহলে দেখবেন কোনো কিছু দরকার নেই, অটোমেটিক একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। আজকে এই পদ্ধতিগুলো তো তারা গ্রহণ করছে না। এক, তারপর এখনও যেটা নির্বাচন কমিশন বর্তমানে নিয়োগ আছে, এটা হলো কিন্তু শেখ হাসিনার সার্চ কমিটির। তা আপনি একদিকে বলছেন এটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের আইন, তাহলে আপনি এটা বাতিল করেন না কেন? এটা নতুন আইন করেন না কেন যে কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন নির্বাচন কমিশন হওয়া যায়? এই যে এখানে আমাদের ভাই আছে, উকিল হইতে হলে যে তার পরীক্ষা দিতে হয়, তার এতদিন যোগ্যতা অর্জন করতে হয়, এতগুলি মামলা পরিচালনা করতে হয়, আছে না এগুলি? অবশ্যই আছে, আছে না? তাহলে আপনি নির্বাচন কমিশনে বলেন যে আমি এমন লোককে নিয়োগ দেবো যে তার যারা যদি চাকরিজীবী হয় তাদের প্রিভিয়াসে এই রেকর্ড থাকতে হবে, তারা যদি চাকরির বাইরে হয় তাদের সমাজে কি কন্ট্রিবিউশন আছে, কি কমিটমেন্ট আছে সেগুলি থাকতে হবে, তাদের এই যোগ্যতা থাকতে হবে। আপনি এগুলো নিরূপণ করেন। এখন আপনি সার্চ কমিটির মাধ্যমে গোপনে কি করেন এই সার্চ কেউ জানেন আজ পর্যন্ত। আপনি বলেন এটা মাননীয় রাষ্ট্রপতি এটা নিযুক্ত করেছে, কিন্তু সার্চ কমিটি কি প্রস্তাব করেছে সেইটাও জনগণ জানতে পারে। এখন যদি সার্চ কমিটি বললো ABCDEFG কে আমি করলাম, এখন মাননীয় রাষ্ট্রপতি XYZ দিয়ে দিল, তাহলে বুঝবেন কিভাবে? অর্থাৎ এইটাকেও আপনার স্বচ্ছতা প্রয়োজন, পুরো স্বচ্ছতা করার জবাব দিতে পারেন যে আমি এই 10 জনের নাম প্রস্তাব করেছি, এই 10 জনের মধ্যে এই 5 জন আমি দিয়েছি। সেইটা তো বাংলাদেশে নাই, এটা তো অনুপস্থিত। সুতরাং এইসব জায়গাগুলিকে আপনাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, এনে জনগণকে বুঝাতে হবে যে আমরা আন্তরিক যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা এই কাজগুলি করতে। 7 মাস তো হয়ে গেল, 7 মাস চলে এই সরকারের। জবাবদিহিতার আওতায় আনা, সংস্কারকে চূড়ান্ত রূপ দেওয়া, আরও অনেক কাজ বাকি। আপনি কি মনে হয় যে আপনারা যে লক্ষ্য স্থির করেছেন ডিসেম্বরেই আপনারা ভোট চান, এই কয় মাসের মধ্যে সেটি সম্ভব? আমি একটা কথা কিন্তু আমরা বারবার বলেছি, আপনি দেখেন ইতিমধ্যে সংস্কার কমিশনগুলি, এখানে আমাদের একজন শীর্ষ নেতা আছে রাশেদ খান সাহেব, ওনারা আমার চেয়ে ভালো জানবেন যে ওনাদের কাছে অলরেডি এই যে সংস্কার যারা এই যে কমিটিগুলি রিপোর্ট দেওয়া হয়েছে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা 3টি কথা বলেছে, যে একটা হলো যে কোনটার সাথে ঐক্যমত হয়েছে, ওকে, ন্যূনতম ঐক্যমত হয়েছে কোন কোন জায়গায়, আরেকটা যদি না হয়ে থাকে তাহলে আপনি 3টা ক্রাইটেরিয়া করেন, যেগুলি ঐক্যমত হয়ে গেছে বাস্তবায়ন করেন, যেগুলি ঐক্যমতের কাছাকাছি ওগুলি নিয়ে আপনি আলোচনা করেন, আর তৃতীয় যেটা ঐক্যমত হয় নাই সেগুলিকে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলি কীভাবে এইগুলো ঐক্যমত করবে সেই ধরনের একটা প্রক্রিয়া আপনি করে রাজনৈতিক দলের কাছে একটা চ্যালেঞ্জ রেখে চলে যান যে আমি এই পর্যন্ত এ করলাম, আমি বি নিয়ে আমি চেষ্টা করেছি, সি আপনাদের উপর দায়িত্ব। জাতি দেখতে চায় রাজনৈতিক দলগুলি কতটুকু আন্তরিক সংস্কারের ব্যাপার। ইট ইজ এ বিরাট চ্যালেঞ্জ আমি মনে করি পলিটিক্যাল পার্টির জন্য, কিন্তু ইউনিট সরকার কেন এই চ্যালেঞ্জ তাদের সামনে ছুড়ে দিচ্ছে এটা? জি মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ রাশেদ খান, আপনি শুনছিলেন যে মোশাররফ ভাই বলছিলেন যে কেন সরকার এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না, বিশেষ করে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে। নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে তিনি বলেছেন সংস্কারের আগেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এটি কি আসলে একটি বিশেষ দলকে নিবন্ধন দেওয়া বা সেই দলের রাজনীতিকে আরও প্রসারিত করার একটি বিশেষ পদক্ষেপ কিনা, এই ধরনের একটা প্রশ্ন আছে? না, প্রশ্নটা আসলে আমারও প্রশ্ন, তো আপনারও প্রশ্ন, তো সবার। হঠাৎ করে তারা গণবিজ্ঞপ্তি জারি করলো, এটি আসলে কেন? এই প্রশ্ন আসলে বাংলাদেশের মানুষের সবার। দেখেন, সরকার যত নিজেকে নিরপেক্ষ দাবি করুক, সরকার কি তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে? তার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে পারেনি। 3 জন ছাত্র উপদেষ্টা, শুরুতে 2 জন ছিল, একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন, এরপরে কি করলেন, দপ্তরবিহীন মন্ত্রী হলেন, এরপরে কি করলেন, তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। এই যে কৌশলে উপদেষ্টা পরিষদে ঢোকা, আমার কথা হলো যে ঠিক আছে আপনারা উপদেষ্টা পরিষদে ঢুকেছেন কেন? রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, কিন্তু আপনারা এখন কি বলছেন? আপনারা এখন পদত্যাগ করে আপনারা বলছেন যে সরকারকে আমরা কড়া নজরদারিতে রাখতে চাই, সরকার কতটুকু গণহত্যার বিচার, কতটুকু আপনার সংস্কার করে সে বিষয়ে আমরা কড়াই গণ্ডায় হিসাব নিব। তো হিসাব তো জনগণ আপনাদের কাছে চাই। আপনারা কেন রাষ্ট্র সংস্কার না করে, গণহত্যার বিচার না করে পদত্যাগ করলেন? এই জন্য কি আপনি উপদেষ্টা হয়েছিলেন? জনগণ কি সেই প্রত্যাশা করেছিল? জনগণের আকাঙ্ক্ষা ব্যাপক ছিল। এখন কি আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে গণহত্যার বিচার হবে? গণহত্যার বিচার মানে কি? সবার আগে গণহত্যার নির্দেশদাতা
শেখ হাসিনাকে বিচার করতে হবে। আর গণহত্যার এক্সিকিউশন কারা করেছে? সরাসরি মাঠে গুলি চালিয়েছে পুলিশ, র্যাব, বিজেপি এবং অন্যান্য বাহিনীর যারা ছিল তারা। তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি তাদেরকে না ধরলে তো বিচার করতে পারবেন না। শেখ হাসিনাকে যদি ভারত থেকে আপনি বাংলাদেশে ফিরিয়ে না আনেন, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে না আনেন, তাহলে গণহত্যার বিচার করতে পারবেন না। বিচার মানে যদি আপনার কাছে মনে হয় কয়েকটা রায় ঘোষণা করে দেওয়া, তাহলে সমস্যা নাই। এই রায় তো আপনি কালকেও করতে পারবেন। গণহত্যার তো আপনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যেমনিভাবে ধর্ষণের বিচার করতে চাচ্ছেন যে আপনার 15 দিনের মধ্যে তদন্ত আর 90 দিনের মধ্যে আপনি রায় দিবেন বা বিচার করবেন, শাস্তি দিবেন। তো আপনি একইভাবে গণহত্যার জন্য এরকম দ্রুত সময়ের মধ্যে কিছু করতেছেন না কেন? আপনি কেন কালক্ষেপণ করতেছেন? সমস্যা কি? হাসিনা নির্দেশনা দিয়েছে, কল রেকর্ড রয়েছে, প্রমাণ রয়েছে। হাসিনার বিরুদ্ধে রায় দিয়ে দেন। যদি আপনাদের কাছে মনে হয় যে রায় দিলেই বিচার হয়ে গেল, তো ঠিক আছে, রায় দিয়ে দেন। হাসিনাকে কি ভারত থেকে ফিরিয়ে আনতে পারবেন? কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল, আপনার পুলিশ কি করেছে? আপনি তখন কেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেন নাই? যখন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করলো তখন আপনারা কি করেছেন? তখন কি ললিপপ খাইছেন? আর যখন চোর সব পালিয়ে গেছে, এখন আপনাদের বুদ্ধি বেড়েছে। বাড়িতে ঘরে এখন কারা রয়েছে? নিরীহ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, তাদেরকে আপনারা ধরতেছেন। বাংলাদেশে যদি এইভাবে সাধারণ নিরীহ আওয়ামী লীগের সমর্থক ভোটারদেরকে ধরেন, এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। আমার স্পষ্ট কথা, আমি এত অ্যাগ্রেসিভ পলিটিক্স করি না। আমার কথা হলো যারা অপরাধী, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, শুধুমাত্র তাদেরকেই ধরতে হবে। অন্যথায় আপনার 71-এর আগ থেকে যারা আওয়ামী লীগ করতেছে, ভোট দিতেছে, আপনি এক সময় কমিটিতে ছিল, তো তাদের সবাইকে যদি নির্বিচারে ধরেন তাহলে তো এই রাষ্ট্র ব্যবস্থা চলবে না। এখন তো বর্তমানে অপারেশন ডেভিল হান্টের নামে তাই চলতেছে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অভিযোগ দেয়। এই টকশোতে আসার আগে একজন অভিযোগ দিয়েছে যে 2001 সালে তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন, এরপরে রাজনীতি করেন নাই। তো ওই সময়কার ছবি টবি রয়েছে নেতাদের সাথে, এখন তিনি ব্যবসা বাণিজ্য করেন, তাকে গ্রেপ্তার করেছে। লুঙ্গি পরা আওয়ামী লীগ ধরতেছে। এভাবে কি রাষ্ট্র চলতে পারে? আপনি ডেভিলগুলোকে ধরেন রে ভাই। 300 ডামি এমপি, এদেরকে ধরতেছেন না কেন? আপনি 3টা নির্বাচন অবৈধ কেন ঘোষণা করতেছেন না? কেন দুদকের মাধ্যমে তাদেরকে পাকড়াও করতেছেন না? আপনি তো ডামি এমপিদের পাশে বসিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতেছেন, দেখতেছি না? এগুলো বলতে গেলে তো গ্যাঞ্জাম বেঁধে যাবে, তর্ক বিতর্ক শুরু হবে। এটা তো হইতেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা মার্কা সংগঠনে আপনি তাদেরকে সহসভাপতি বানাইতেছেন। এগুলো তো করতেছে উপদেষ্টারা কি করতেছে তার জবাব দিতে আপনার কাছে আমার কাছে আছে। 7 মাসেও নাকি রাষ্ট্র সংস্কার শুরু হয়নি, প্রধান উপদেষ্টা বলেছে। তো 7 মাসে আপনি যেটা পারেন নাই, আর কয় মাসে পারবেন বলেন? আপনাকে তো একটা টাইম লিমিট দিতে হবে। আপনি তো শুধুমাত্র নিয়ে বিনিয়ে বলতে পারেন না যে অমুক তারিখে নির্বাচন হতে পারে। এটা কোনো কথা হইলো? আপনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। আপনি 5 বছর পরে করবেন, 2 বছর পরে করবেন, নাকি এই বছরের শেষে করবেন, নাকি আপনি মার্চে করবেন? একটা স্পষ্ট ঘোষণা আপনি দিয়ে দিলে ভালো হয় না? তাহলে তো মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায়। আপনি শুরুতে বলছিলেন জুনে, এখন বলছেন মার্চে বলতেছেন। তাহলে আপনি ঠিক আছে মার্চে করবেন নাকি আপনি শেষে করবেন, ডিসেম্বরে করবেন, তা আপনি সেটা বলেন স্পষ্টভাবে, বলতেছেন না। এর মধ্যে কিন্তু রহস্য রয়েছে। আর আপনি যদি বললেন যে নতুন দলকে আসলে নিবন্ধন দেওয়ার জন্যই কোনো গণবিজ্ঞপ্তি কিনা, দেখেন আমরাও কিন্তু একটা দল করি, আমরা দলের রেজিস্ট্রেশন নিয়েছি, আমাদের দলের প্রতীক কি ট্র্যাক প্রতীক। এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা আসলেন কোটা সংস্কার আন্দোলন করে, আপনারা কলম প্রতীক নিতে পারতেন, আপনারা অন্য প্রতীক নিয়ে দিতে পারতেন, আপনারা কেন ট্র্যাক প্রতীক দিলেন? আমরা পাই নাই তো। নির্বাচন কমিশনের একটি বরাদ্দ থাকে, এই তালিকার বাইরে যাওয়া যায় না। এখন নতুন দল গঠিত হয়েছে, তারা বলতেছে আমরা প্রতীক খুঁজতেছি, আমরা সেই প্রতীক অনুযায়ী নিবন্ধন চাইব। নিবন্ধন কত কঠিন আপনি জানেন? আপনার প্রত্যেকটা উপজেলায় আপনার কমিটি থাকতে হয়, 100টা উপজেলায় কমিটি থাকতে হয়, এবং 22টি জেলায় কমিটি থাকতে হয়, কার্যালয় থাকতে হয়, ভোটার সমর্থক থাকতে হয়। অনেক কঠিন কাজ। আপনি এই 6 মাসে এই কাজ করতে পারবেন? এই 6 মাসে তো হয় না, মিনিমাম 2 বছর লাগে এই কাজ করতে। আমাদের তো সময় লেগেছে 3-4 বছর। তো এইটাই বলতেছি যে এত অল্প সময়ে যদি রেজিস্ট্রেশন পেয়ে যায়, তাহলে মানুষের কাছে সন্দেহ তৈরি হবে, এবং নিজেদের প্রতীক যদি পেয়ে যায় সন্দেহ তৈরি হবে যে সরকার সহযোগিতা করেছে। এই যে নির্বাচন কমিশন, আপনি তো সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই তো কমিশন গঠন করে ফেলাইছেন। ওই আওয়ামী লীগের যেটি ভাই বললেন, মোশাররফ ভাই, যে আওয়ামী লীগের যে সার্চ কমিটির স্টাইল ছিল, আইন ছিল, সেটা ফলো করে আপনি এটা গঠন করে ফেলাইছেন। তো কিসের রাষ্ট্র সংস্কার করছেন? 6 মাসে তো আমাকে দেখাইতে পারতেন, 7 মাসে, যে আপনি গণহত্যার বিচারের জন্য এই কাজ করেছেন, আপনি এতটুকু ন্যূনতম রাষ্ট্র সংস্কার করেছেন, আপনি আওয়ামী লীগের এতজন অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাথে সরকার পীড়িত করেছে। কেন? প্রধান উপদেষ্টা এখন কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি আসলে তারাই সিদ্ধান্ত নেবে। এটি কি আসলে তাই?
আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশ নিবে? গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত, এখনো শহীদের রক্তের দাগ গন্ধ শুকায় নাই, শহীদের মা হাজারি করছে, তার এখনো পর্যন্ত সে শুকার্ত। এখন আপনি কিভাবে প্রধান উপদেষ্টা বলেন যে তারা নির্বাচনে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত সেই দল নেবে? আমি এই কথা বললে আজকে কি হইতো? বিএনপির মহাসচিব বললে কি হইতো? জামাতের আমির বললে কি হইতো? শুধুমাত্র ডক্টর ইউনূস, তাকে মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে। মানুষ জানে যে ডক্টর ইউনূস ব্যর্থ হলে আমরা পুরো জাতি ব্যর্থ হব, এই কারণে কিন্তু কিছু বলতেছে না। কিন্তু আপনি যদি গণহত্যার বিচার না করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিন্তু জাতি একটি সংকটে পড়বে। সর্বশেষ বলবো, দেখেন আওয়ামী লীগ একটি বড় দল। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না? আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায়, আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগ বিরোধী দল হবে, নতুন পার্টি হবে না, জামাতও হবে না, আমরা হব না। আওয়ামী লীগ কিন্তু সেরকম একটি বড় দল। এরপরে কি হবে? এরপরে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় যাবে, কারণ যে ক্ষমতায় যায় সে কিন্তু নানান ধরনের ভুল করে, মানুষের কিন্তু নানান ধরনের বিরক্তি তৈরি হয়। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় কামব্যাক করার সুযোগ আছে। তখন কি হবে? তখন ডক্টর ইউনূস বলেন, উপদেষ্টা পরিষদ বলেন, এই ছাত্ররা বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের প্রধান কাজ ছিল, সেটি এই সরকারকে করতে ব্যর্থ হয়েছে। এখন সরকার নরম সুরে কথা বলছে, আন্তর্জাতিক চাপে, আন্তর্জাতিক কমিউনিটিকে নাকি বলছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সেই পথে হাঁটছে, কিন্তু আমরা এই পথে যদি তিনি হাঁটেন আমরা কোনোভাবে মেনে নিব না। আগামী নির্বাচনে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সেটি দ্রুত সময়ের মধ্যে যদি এই সরকার না করে, তাহলে এই সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাস কি। রাশেদ খান, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনি শুনছিলেন রাশেদ খান বলছিলেন বেশ কিছু বিষয়। সংস্কার নিয়ে বেশ সময় গড়িয়েছে, 7 মাস চলে গেলে এখনো মূল সংস্কার কাজ শুরু হয়নি। তা নিয়ে একটি সংশয়, সন্দেহ, যেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থা অনাস্থার টানাপোড়েনও আছে। আপনার কি মনে হয় কেন এই আস্থাহীনতা? জি, ধন্যবাদ আপনাকে, এসএটিভি দর্শকবৃন্দ, কলা কৌশলতার সাথে দুজন আলোচক আছেন বিশেষজ্ঞ, এবং আপনাকেও সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতেছি। না, এই তো মনে করেন 7 মাস উনি দায়িত্ব নিচ্ছেন, এরপরে তো মনে করেন এই সংস্কার এবং নির্বাচন, এই দুইটাই তো মুখ্য জিনিস নিয়ে উনি কিন্তু কাজে নামছেন। এখন সংস্কার যে করবেন, মনে করেন 16 বছর কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে তার মনে করেন এমনও দেখা গেছে যে ছোট একটা চ্যানেলের একটা আপনার টিভি চ্যানেলের একটা প্রডিউসারে তার নিতে তার বাপ দাদা 14 গোষ্ঠীকে জামাত করতো না, বিএনপি করতো, এই খোঁজ পর্যন্ত তার গ্রামে পর্যন্ত গেছে। তাহলে কীভাবে, কত স্ট্রংভাবে, এবং পুলিশের যত নিয়োগ হয়েছে সম্পূর্ণ ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলেরা এবং আওয়ামী লীগের লোকজনই নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে এখন মনে করেন এইখানে মনে করেন ইউনূস সাহেব আর একটু দ্রুত গতিতে কাজ করতে পারতো, কিন্তু ভিতরে যদি শস্যের ভিতরে যদি ভূত লুকায় থাকে, তাহলে কি ইউনূস সাহেব কত প্রেশার দিতে পারে বা কি করতে পারে? তার সাথে যে উপদেষ্টাগুলি আছে তারা যদি অ্যাক্টিভ না হয় বা তারা যদি পাঞ্চুয়াল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো এখন নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু নির্বাচন না হইলে আসবে কি তৃতীয় একটা শক্তি, হয় এমার্জেন্সি ল্যান্ড মার্শাল, এইটাই তো সেটা তো জনগণ চায় না। এবং এই মুহূর্তে আমি মনে করি রাষ্ট্রের যে সেনাপ্রধান বা সেনাবাহিনী যে আমাদের যে আছে, তারাও চাবে না এটা এই মুহূর্তে কোনো কিছু হোক, মানুষ চাবে যে একটা তো এখন আইন শৃঙ্খলা ব্যাপারটাও খুব অবনতি করেছে দ্রুত গতিতে। দেখেন এরশাদ সাহেবের সময় অ্যাসিড নিক্ষেপ ছিল খুব মারাত্মক আকারে, উনি সাথে সাথে অর্ডিন্যান্স দিলেন যে এইটার যে অ্যাসিড নিক্ষেপ করে বা ক্রয় বিক্রয় করবে তাদের মামলার আপনার 3 মাসের মধ্যে দ্রুত বিচার আইনে আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হবে। কিন্তু ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনি ওইভাবে কিন্তু অ্যাসিড এখন আর নিক্ষেপই হয় না, তখন থেকে এটা শুরু হয়েছে। তো এই যে একটা মেয়েরে যেভাবে আপনার 8 বছরের একটা মেয়েরে যেভাবে র্যাপ করা হলো বা করা হলো, 4 জন অ্যারেস্ট হয়েছে, এটা আমি মনে করি সাধুবাদ জানাই যে সরকার দ্রুত গতিতে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই কিছুটা সংশোধন আইনা দ্রুত গতিতে এই জিনিসগুলি করলে আপনার আরও কমে আসবে। যেমন আপনার এই ধরনের ধর্ষক হয়, বালিকা 18 বছরের নিচে বা একটা 8 বছরের মেয়ে, এদের তো আপনার শিশুই বলা চলে, 10 বছরের নিচে বা 12 বছরের নিচে তারা শিশুই, এই শিশুটারে কিভাবে তাদের রুচিতে, তাহলে সামাজিক অবস্থান আমাদের কোথায় চলে গেছে, মানসিকতা এবং এখন ব্যাপার হইলো যে সবাই উদ্গ্রীব আছে কি যে নির্বাচনের ব্যাপারটা। এখন নির্বাচন কমিশন কিন্তু আজকে আমি একটা নিউজ দেখলাম, আপনার মনে যুক্তরাষ্ট্রের সাথে বলছে উনি যে খুব দ্রুতই উনি অক্টোবরে শিডিউল দিতে চাচ্ছেন এবং ডিসেম্বরে উনি, তাহলে তো এখানে কিন্তু রোড ম্যাপ কিন্তু আপনার একটা পাওয়া গেল যে এটা হওয়ার সম্ভাবনা আছে, এখানে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। আর নতুন দল যারা এই জাতীয় নাগরিক কমিটি যারা করছে, তারা যদি এই সময়ের ভিতরে যদি তারা এগুলি গুছাই নিয়ে আসতে পারে, তাহলে অনুমোদন পাবে, রেজিস্ট্রেশন পাবে, শর্তাবলী পূরণ করতে পারলে। শর্তাবলী পূরণ না করতে পারলে তাহলে ফাঁকফিকর থাকবে, সেটা তো 2 দিন আগে আর পরে কিন্তু জানা যাবেই যে এইটা হয়েছে। যেমন 18 সালে দিনের ভোট রাত্রে হয়েছে, এটা লুকানের কোনো কিছু ছিল না।
এবং বিদেশি রাষ্ট্রদূত, ইভেন জাপান রাষ্ট্রদূত বলছে যে পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যেটা দিনের ভোট রাত্রে হয়েছে, এবং এটার সাথে যে পুলিশ জড়িত, যাক এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো এখন মনে করেন কোনো কিছু লুকিয়ে রাখার কোনো কিছু নেই। ওই এখন মনে করেন ইউনূস সাহেব যে কাজগুলি করতেছে, তা আমি মনে করি যে উনি আরেকটু পাঞ্চুয়াল এবং দ্রুত গতিতে করা উচিত। এই কারণে যে মানুষ তো একটা অস্থিরতায় ভুগতেছে, বিশেষ করে পলিটিশিয়ানরা যারা আছে, রাজনীতিবিদরা, তারা চাচ্ছে যে একটা সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর পরিবেশ দেশে বিরাজ করুক, আইন শৃঙ্খলার উন্নতি হোক, তারপর সন্ত্রাসবাদ কমুক, তারপরে এইটুকু এই যে র্যাব জঘন্যতম যেসব কাজগুলি হয় এগুলি থেকে মানুষ পরিত্রাণ পাক, সেইগুলি মিলে। নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকা উচিত সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে আছে কিনা, বা সেখানে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের যে তৎপরতা, গতি থাকা প্রয়োজন, সেটি প্রশাসনে আপনি দেখতে পান কিনা? হ্যাঁ, প্রশাসনে তো এখন দেখেন নির্বাচন কমিশন আজকে যেহেতু যুক্তরাজ্যের সাথে একটা মিটিংয়ে তারা বলছে এবং তা আলোচনা করছে যে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো এইখানে তো মানে যেই জিনিসগুলি ওনাদের দায়িত্ব দিচ্ছে সেই অনুযায়ী ওনারা এইগুলি কথা বলতেছে। আর এদিকে তো গোল অনেক কিছু পাকাইতেছে। মনে করেন একটা ভারতীয় একটা গুজব, তারা তো মিথ্যাচার, এবং ভারত তো আমাদের কোনোদিনই সারা জীবনে আমাদের ক্ষতি চাইছে, কিন্তু আমরা আমাদের পায়ে নিজেরা নিজের কুড়াল মারছি। আজকে একটা চ্যানেলে দেখলাম যে ইউনূস সাহেব পালাচ্ছে চায়নার বিমানের মাধ্যমে, চায়না বিমান পাঠাইবো, ইউনূস সাহেব পালানোর জন্য প্রস্তুতি নিতেছে, মানে লাগে। হ্যাঁ, তো এইরকম, হ্যাঁ হ্যাঁ, তাদের এইরকম না, আইডি না, একদম সরাসরি আজ তক একটা চ্যানেলই ভাই, একদম সরাসরি, এটা ইউটিউব চ্যানেল না, একদম সরাসরি চ্যানেলই, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে তারা এগুলি প্রচার করেছে। এই যে প্রোপাগান্ডা কইরা আমার রাষ্ট্রের যে আপনার অস্থির করে রাখা, এইটা তো আগেও ছিল। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা তার মুখামুখি চোখের তো, আজকে দেখেন বর্ডার কিলিং আজকেও হয়েছে, কিন্তু আমরা কতটুকু কি করতে পারতেছি। এখন আপনি ইউনূসের উপরে চাপাইতে পারবেন এটা, কারণ 16 বছর আমরা নতজানু হয়ে আসছি, ফালানির বিচার হয় নাই, এরকম ফালানি বহু হাজার হাজার ফালানি বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা শুধু বলছি যে শূন্য রেখায় নিয়ে আসবো, শূন্য অবস্থানে নিয়ে আসবো, যে কোনো জনে কিলিং না হয়। কিন্তু আমাদের তুলনায় দেখা গেছে যে ভারতের তুলনায় আমাদের লোক সবচেয়ে বেশি মারা গেছে, তাদের 2টা লোকও মারা গেছে না, কিন্তু আমাদের। তো এই জিনিসগুলি সব কিছু যদি আবার আপনি ওভারঅল মিলায় যদি অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে দেশটারে একটা অস্থিরতা সৃষ্টি করলে যেন সামনে যে নির্বাচন, একটা পক্ষ কিন্তু চাইতেছে দ্রুত গতিতে নির্বাচন, আরেকটা পক্ষ চাইতেছে বিলম্ব হোক, আরেকটা পক্ষ চাই, 3টা পক্ষ কিন্তু হয়ে গেছে, আরেকটা পক্ষ চাইতেছে যে নির্বাচন না হোক। তাহলে 3টা পক্ষের মধ্যে না হওয়ার পক্ষে কারা? না পক্ষের মধ্যে এই যে ওইটাই তো ডুবন্ত ডাকে আছে, সে তো ওই যে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে। যেমন আজকে এক উপদেষ্টা বলছে যে আপনার যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতে বাংলাদেশে। আমি এটা সেই উপদেষ্টা কিভাবে বলে এটা? তাহলে তো এটা হ্যাঁ, তাই তো এই উপদেষ্টা তো তাহলে তো দায়িত্ব তার এই দায়িত্ব থাকা উচিত না, সে যদি এটা মনে করে। আমি তো দেখতেছি যদি হ্যাঁ, তবে তুলনামূলকভাবে কিছুটা অবনতি ঘটছে, এটা সত্যি কথা। এইটা এবং আইন শৃঙ্খলা এখন মনে করেন 44,000 পুলিশ যে আপনার এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে তারা যে ভাগছে, এখন ওই পরিমাণ পুলিশ তারা কাউন্ট করে বা আপনার নিয়োগ দিতে পারে নাই বর্তমান সরকার। তার মধ্যে দেখেন মনে করেন যে পুলিশের মধ্যেও আবার যেগুলি আগে নিয়োগ, সবই ছাত্রলীগ যুবলীগ, যেটা আমি বললাম, তারাও সেভাবে কাজ করতেছে না, মানে ধরি মাছ না। আপনি চিন্তা করেন যে গতকালকে একটা মাগুরা একটা ট্রায়ালে এক পুলিশ অফিসার গেছিল, সেইখানে এসপি পুলিশ, সে ওই যে র্যাব কেসে সে এখানে সাংবাদিকের জায়ের জুতা পিটা শুরু করে দিছে এবং গায়ে হাত তুলছে। কত বড় আসপর্দা তার, দেখেন আপনি। ওই যে ছাত্রলীগ যুবলীগ করছে, তার অ্যাগ্রেসিভ মনোভাব এখনো রয়ে গেছে। আর সবচেয়ে বড় জিনিস আপনি দেখেন, এই যে নির্বাচনের ব্যাপারে আমার ছোট ভাই যেটা করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এটা বিকল্প কোনো কিছু নাই, এটা বাদই দিতে হবে। কারণ আওয়ামী লীগের কারণেই কিন্তু আজকে রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেল শেষ পর্যন্ত। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিশেষ করে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে, রাজপথে প্রতিদিনই কর্মসূচি হচ্ছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগই সমাধান কিনা, বা স্বরাষ্ট্র উপদেষ্টা একাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন কিনা, তা সে চাইলেই আসলে পরিস্থিতির উন্নতি সম্ভব কিনা? না, এটা সম্ভব না। এটা কারণটা হলো কি, এটা একটা আপনার এটা কালেকটিভলি ওয়ার্কটা করতে হয়, একা তো একজনের পক্ষে সম্ভব না। আমরা এখানে 4 জন মিলে এখানে উপস্থিত হয়েছি বলে অনুষ্ঠানটাকে আপনি অংশগ্রহণমূলক করতেছেন, গ্রহণযোগ্যতা। কারণ আমার একটা মত, রাশেদ খানের একটা মত, অ্যাডভোকেট সাহেবের একটা মত, আপনি নিজে একটা কমেন্ট করেন। সুতরাং জনগণকে আপনার তো এটা শোনার উপযোগী আপনাকে করে দিতে হবে। এখন একা যদি একটা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে দেওয়া সম্ভব না, তার নানা হ্যান্ডস আছে।
এখানে আরেকজন আছে, আপনার বিশেষ সহকারী একজন আছে, তার রোলটা কি এইটাও আমরা জানি না, স্পষ্ট না আমাদের কাছে। ওনার আসলে কি জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আবার কালকে দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ের একজন বিশেষ সহকারী আবার উনি পদত্যাগ করেছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের উপদেষ্টা কিন্তু পদত্যাগ করেনি। তো সুতরাং দায়টা কার উপর চাপাবে না? আমার মনে হয় সমন্বয়ের একটা বিরাট অভাব আছে, অভ্যন্তরীণ কোনো চাপ আছে, চাপ অবশ্যই চাপ আছে এক। আর অন্যটা যে জিনিসটি আমরা রাশেদ খান যে কথাটি বলেছে, অন্যটা আপনি দেখবেন যে আপনি একদিকে জনগণকে বলছেন যে শেখ হাসিনা একটা ফেসিস্ট গভর্নমেন্ট, 15.5 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে। তারপর আপনি এখানে চুরি, লুটপাট, ঘুষ, কেলেঙ্কারি এক একটা আপনি দেখেন এক একটা কি অবস্থা, কত শত কোটি টাকার নিচে নাই। তাইলে এদেরকে আপনি কেন শাস্তিমূলক ব্যবস্থা আনতেছেন না? এই যে আজকে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে পলাতক ফেসিস্টরা ব্যাপক টাকা ইনভেস্ট করছে, বলতেছে না? আমরাও বিশ্বাস করি করতে পারে, তাদের কাছে অজস্র অবৈধ টাকা আছে, কিন্তু এইটা রোধ করার জন্য আপনাকে কার্যকরী যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা আপনি করছেন। এখানে উচিত তো আমার মনে হয় যে এই যে প্রচলিত যে আইনে বা ট্রাইব্যুনাল আপনি করেছেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত মানে 56 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আওয়ামী লীগের আমলে হাজার হাজার লোক এই কাজ করেছে, তাহলে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন না কেন? যে যারা অপরাধ করেছে আমরা এতদিনের মধ্যে বিচার করে আমি শর্ট ট্রাইব্যুনাল করতে হবে, শর্ট ট্রাইব্যুনাল শেষ করে দেন, আপনারা দিচ্ছেন না। অর্থাৎ আপনি জিয়ে রাখছেন আপনার টার্গেট, যে ক্ষমতাটা দীর্ঘ মেয়াদী হলে আপনি অনেকদিন উপদেষ্টা থাকতে পারেন বা বিশেষ সহকারী থাকতে পারেন, অথবা রাষ্ট্রের যে রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেন, কারণ আপনি এখন গাড়ি পাচ্ছেন, ফ্রি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, যা বলছেন চা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার এই দায়িত্বটা দেওয়া হয়েছে বাংলাদেশটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসার জন্য, কারণ একটা বিরাট চ্যালেঞ্জ তাদের কাছে, এটা তো আমরা স্বীকার করি যে হাসিনা 15 বছরে দেশটাকে শেষ করে দিয়েছে তার লোকজন। এখন আমরা দেখি যে আগে আমরা দেখলাম যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি দুর্নীতি বা অব্যবস্থা জড়িত থাকে, মাথাটা কিন্তু ভালো থাকে, ভালো থাকে, কারণ ওনার এটা পবিত্র দায়িত্ব। আমরা বিশ্বাস করতে চাই যিনি রাষ্ট্রের প্রধান থাকেন উনি অনেস্ট থাকবেন, কমিটমেন্ট থাকবে, জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকবেন। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে একটা ব্যতিক্রম, যে যিনি শীর্ষে ছিল উনি নিজে পর্যন্ত করাপশনে জড়িত। ওনার নিজের নির্দেশে অনেক কিছু হয়েছে যেগুলি তার শপথ ভঙ্গ হয়েছে, তার একটা বড় বাদ দেন, সে প্রধানমন্ত্রীর বাইরেও তো সেটা বড় রাজনৈতিক দলের একটা প্রধান, তার একটা দেশের প্রতি কমিটমেন্ট আছে আলাদা। কিন্তু আমরা দেখেছি সব কিছু ভঙ্গ করে উনি কিভাবে ক্ষমতাটা দীর্ঘদিন থাকবে সেই কাজটা করেছে। এলে আপনি তার বিচার করবেন না? আপনি এখন বলছেন ইন্ডিয়াকে চিঠি দিচ্ছেন, তো ইন্ডিয়া কোনোদিন দেবে? দালালি লামা তো আছে 30 বছর পর্যন্ত ওখানে আছে না? দালাই লামার কেস আলাদা আমাদের না আছে, সেটা না সেখানে তো সে কনভিক্ট হয়ে তো সেখানে জানে বলছি সেখানে হইলো আমি মানে সেখানে তারপরও চায়নার মতো একটা শক্তিশালী দেশ ফেরত তো নিতে পারছেন না, পারছে না। আমাদের এখানে বরং ইন্ডিয়ার একটা মানে নমিনেটেড গভর্নমেন্ট এখানে ছিল, আপনি সেখান থেকে আশা করেন আপনি শেখ হাসিনাকে ফেরত দেবে? তাহলে কি করতে হবে? আমি যদি শেখ হাসিনাকে না পাই, তার অঙ্গ প্রত্যঙ্গ যাদেরকে দিয়ে এই অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে তো আমার ব্যবস্থা নিতে হবে। আমরা কি নিতে পারছি? আমি বারবার আমরাও বলি যে একটা শর্ট ট্রাইব্যুনাল করুক, করে একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করেন যে আপনি তুমি অন্যায় করলে, লুটপাট করলে, অপরাধ করলে, মানি লন্ডারিং করলে তোমার এই অবস্থা হবে। এই যে আপনি দেখেন আজকে আমরা দেখলাম যে আমি তো নিজ ব্যক্তিগত মানে মনে করি যে এমন লোক আছে যাদের ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িঘর থাকা কোনো প্রয়োজন নেই। আজকে দেখি যে শীর্ষ নেতাদের সবার নামে ফ্ল্যাট, কি করবে তারা? এই ফ্ল্যাটে তারা থাকে কখন? তারা তো সিকিউরিটির মধ্যে থাকে, ওই যে কি রাষ্ট্রীয় কি সিকিউরিটি, এসএসএফ এর আন্ডার। তো এসএসএফ ওই আপনার 2500 ফ্ল্যাটে কি করবে এসএসএফ? 2500 বর্গফুটে সেইটা পর্যন্ত তারা ক্রয় করেছে দুর্নীতির মাধ্যমে। অর্থাৎ দুর্নীতির মাত্রাটা কোথায় গিয়ে পৌঁছে আপনাকে এটা লক্ষ্য রাখতে। এই বিষয়ে যদি আপনি কার্যকরী ব্যবস্থা না করেন কিচ্ছু হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যে অপারেশন ডেভিল হান্ট যেটি পরিচালিত করা হচ্ছে, পরবর্তীতে এটির নাম অবশ্য পরিবর্তন করা হয়েছে। আপনি জানেন যে ব্যাপক সংখ্যক গ্রেফতার হয়েছে, যেটি রাশেদ খান বললেন যে একেবারে নিরীহ সাধারণ রুট লেভেলে অনেককেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু পরিস্থিতির কি খুব বেশি উন্নয়ন? আপনি যদি গ্রেফতার আপনি বলেন, আমরা একটা দেখেছিলাম না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 400 কতজন রাশেদ খান আছে তাদের কাছে জমা আছে 626। কই তারা? সেনা হেফাজতে মূল মাস্টারমাইন্ড তারা। কই তারা? সরকার কি আজ পর্যন্ত জবাব দিয়েছে যে এরা কোথায় আছে বা এদের কি অবস্থান, এরা কোথায় বর্তমানে অবস্থান করছে? আমরা কিছুই জানি না। তা আপনি একদিকে তাদেরকে একবার বলছিল সেনাপ্রধান যে কিছু কিছু তারা নিজেদের দায়িত্ব নিয়ে সেনা সাইনি থেকে চলে গেছে, এই কথা চলে গেছে। আপনি কোথায় গেল? এরা কোথায় গেল? তাহলে এরা তো একটা গভর্নমেন্ট তো ক্ষমতায় আছে। সুতরাং এই সকল প্রশ্নের জবাবটা যদি আপনি স্বচ্ছভাবে জনগণের কাছে উপস্থাপন না করেন, তাহলে আপনিও প্রশ্ন করবেন, আমিও জবাব দেবো। ফিল্ডে এই ধরনের গণধর্ষণ,
এইভাবে মব এগুলি তৈরি হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে দিনে দিনে দুর্বল করে দেবে। মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। রাশেদ খানের কাছে যেটা জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্প্রতি সময় আপনি জানেন যে বেশ অস্থিরতা তৈরি হয়েছে, এখানে আসলে এই দায়টা আসলে কার, যে কেন হচ্ছে? দায়টা প্রথমত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের। কারণ যে ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, এবং তিনি পাবলিক ম্যানেজমেন্ট বোঝেন না, কি করতে হবে, করণীয় কি সেটাও তিনি বুঝতেছেন না। আমার কাছে মনে হয় যে তার বয়স হয়ে গেছে, তো তার অবসর দরকার, এবং তিনি অবসরে ছিলেন, এখন আসলে মাথায় ঠিকমতো কাজ করতেছে না। একজন বয়স্ক মানুষ, তিনি তার নাতি পুতিদের সাথে খেলবেন, তাকে আপনি ধরে এনে উপদেষ্টা চেয়ারে বসিয়ে দিয়েছেন। তারা তো আসলে দেখেন মানুষ কখন আসলে অবসরে যায়। যে মোশাররফ ভাই বললেন যে ওই মন্ত্রণালয়ে একজন বিশেষ সহকারীও আছেন, তো মোশাররফ ভাই যেটা বললেন যে ওই মন্ত্রণালয়ে একজন বিশেষ সহকারী আছেন, আবার ইয়াং দেওয়ার পরে তো আপনারা আমরা তো দেখি না সে বিশেষ সহকারী। জীবনে দেখছেন মোশাররফ ভাই? দেখছেন কখনো তার কাজ? দেখছেন? নাম শুনি আমরা তো দেখি নাই কখনো তার কাজ, কখনো দেখি নাই। তো ওই যে বেতন ভাতা নিতেছে, রাষ্ট্রীয় প্রটোকল, আরাম বিলাস, আপনার সরকারের যে বিলাসবহুল বাড়ি রয়েছে ওইখানে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এই হচ্ছে কাজ। এর বাইরে তো কোনো কাজ দেখতেছি না। তো যাই হোক, দেখেন দেশের পরিস্থিতি আসলে খুব খারাপ। গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় সর্বত্র কিন্তু অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্ব, রাহাজানি, বিশৃঙ্খলা এগুলো চলতেছে। আপনি গ্রামে যান, আমাদের উপদেষ্টারা তো এক একজন সাহেব হয়েছে, তারা তো গ্রামে যান না, তারা তো মানুষের কাছে যান না, মানুষের কথাগুলো শোনেন না, কোথায় কি অবস্থা। তিনি উপদেষ্টা হয়েছেন, তিনি মানুষের কাছে যাবেন না, তো সংস্কার কেমনে করবেন? মানুষ কি চায় আগে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, এরপরেই তো আপনার বাস্তবায়ন করতে হবে, কলমে লিখতে হবে, কাগজে লিখতে হবে, তাই না? এগুলো তো তারা করতেছে না। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা 1 নম্বর দায়ী। তিনি ইচ্ছাকৃতভাবেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতেছেন না। দেখুন, আবার অনেক বাহিনীগুলো আসলে সহযোগিতা করতেছে না। আইন উপদেষ্টা বললেন যে এই পুলিশে 80% আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা আওয়ামী পরিবারের। তো আপনি পরবর্তীতে কেন নিয়োগ দিতেছেন না? নতুন করে আপনি বিপ্লবী ছাত্র জনতা, যোগ্য দক্ষ, তাদেরকে শর্ট প্রশিক্ষণ দেন, 1 মাসের দেন, দিয়ে পুলিশে নিয়োগ দেন, অন্যান্য বাহিনীতে নিয়োগ দেন। আচ্ছা, পুলিশের কথা বাদ দিলাম, এনএসআইতে প্রায় 95% ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের। জানেন আপনি এটা? এনএসআইতে গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ দেখে দেখে ওই সময় ছাত্রলীগ বসিয়েছিল, আওয়ামী পরিবারের বসিয়েছিল। সেই গোয়েন্দা সংস্থার কয়জনের চাকরি আপনি খেয়েছেন? খাইতে পেরেছেন? সরাইতে পেরেছেন? পারতেছেন না। আপনি এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনি দেশ চালাবেন আর বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হচ্ছে, আগের থেকে ভালো। এই যে ভাওতাবাজি, ফাও কথাবার্তা বলতেছেন, জনগণকে বিভ্রান্ত করতেছেন। জনগণ কি বোকা? জনগণ দেখতেছে না যে কি হচ্ছে? সারা বাংলাদেশে সিরিজ ধর্ষণ শুরু হয়েছে। কেন? যখন আইনের শাসন থাকে না, সরকারের কর্তৃত্ব থাকে না, মানুষের মনের মধ্যে ভয় থাকে না, তখন মানুষ এই অপরাধে নিমগ্ন হয়। এখন তো তাই হয়েছে, চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। রবিন ফারানা তিনি একটি কথা বলেছিলেন যে আগেও আমি এতটা অনিরাপত্তাহীনতায় ভুগি নাই, এখন আপনি রিক্সা নিয়ে যাইতেই তো ভয় পাবেন। এটি তো সত্য। ফ্যাসিস্টের আমলেও পুলিশ যতটুকু ফাংশন করেছে ফ্যাসিস্টকে রক্ষা করার জন্য বা দেখানোর জন্য যে আমরা সবকিছু কন্ট্রোলে রেখেছি, এখন তো এই সরকার সেটিও পারতেছে না। এটি তো মিথ্যা। ভালো আছি মানে কি? কথা বলতে পারতেছি, কথা তো বলতে পারবো, এই কারণে আমরা তো অভ্যুত্থানের ভূমিকা রেখেছি, তাই না? আমরা তো আর এখানে ফাও উঠে আসি নাই। এই জন্যই তো কথা বলতে পারতেছি যে এই সরকার আমরা বসিয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। ওই একজন উপদেষ্টার দিকে আমাদের শতগুণ বেশি আমাদের অবদান আছে। 15 বছরে তাদেরকে আমরা পাই নাই। অনেক উপদেষ্টা আছে, ফোন দিয়েছি যে আপা একটা প্রোগ্রাম আছে, একটু এসে কথা বলেন, আপনি আসলে একটু মানে আলোচনায় আসে, মিডিয়াতে আসে, মানুষ উদ্বুদ্ধ হয়, আসে নাই, নানান এক্সকিউজ দেখিয়েছে। সে এখন উপদেষ্টা, সে উপদেষ্টা। বুঝতেছেন আপনি কি অবস্থা? 15 বছরে এই উপদেষ্টাদের মধ্যে কয়জনকে আপনার গণতন্ত্রের পক্ষের লড়াইয়ে পেয়েছেন? কয়জনকে পান নাই তো? দেখেন, এই অভ্যুত্থানের পরে দরকার ছিল বিপ্লবী সরকার। সোজা কথা, বিপ্লবী সরকার, জাতীয় ঐক্যের জাতীয় সরকার, সবার অংশীদারিত্বের সরকার। আপনি শুরুতেই গলত করেছেন। এখন আপনি এসে চাইতেছেন গণপরিষদ নির্বাচন, এখন আপনি চাইতেছেন নতুন সংবিধান। আরে ভাই, এই সংবিধান তো ছুঁড়ে ফেলা দরকার ছিল। এই সংবিধান মেনে কেন আমাদের মতন প্রধান উপদেষ্টার মতন বিচক্ষণ ব্যক্তি শপথ নিল? ওই পপ্পু সাহেব রাষ্ট্রপতি, তার অধীনে প্রধান উপদেষ্টা কিভাবে শপথ নিল? আমার প্রশ্ন। তখন কি আপনাদের কাণ্ডজ্ঞান ছিল না? এত বড় বুদ্ধিজীবী আপনারা, বিশাল বিশাল মানুষ, মিডিয়া আপনাদেরকে এত কাভারেজ দিয়েছে, দেশ বিদেশ আপনাদের চেনে, শুধু প্রধান উপদেষ্টা না, আরো অন্য যারা আছে। তখন কি করেছেন? তখন মানে ভাবতেছিলেন যে এখন যদি শপথ না নিই তাহলে আমি হয়তো উপদেষ্টা হতে পারবো না। তাড়াহুড়া করে শপথ নিয়েছেন। সময় নিতে পারতেন না, দলগুলোর সাথে বসতে পারতেছেন না, সেটা তো বসেন নাই। ভাবছেন যে এসেছে সুযোগ,
এই সুযোগ এখন কাজে রাশেদ লাগাতে খান যারা হবে। বিপ্লবে অংশ নিয়েছেন, অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তারাও তো শপথ নিয়েছে শুধুমাত্র যে আমরা তারাও তো ভুল নির্দেশ- করেছে, এখন তো তারা ভুলের খেসারত দিতে চাচ্ছে। তারা এই জন্য নতুন সংবিধান চায়, জাতীয় ঐক্যের সংহতির অংশীদারিত্বের সরকার চায়, তারা এখন আপনার গণপরিষদ নির্বাচন চাই। আপনি 6 মাস আগে যেটি পারতেন এখন সেটি পারবেন না। বাস্তবতা আসলে এইভাবে কাজ করে না। আপনাকে বাস্তববাদী হতে হবে যে আপনি শুরুতে যেটি পারতেন, ওবায়দুল কাদেরকে তো আপনি চাইলে ওই সময় সারাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে পারতেন, এখন পালিয়ে গেছে, কেমনে ধরবেন? হাসিনাকে যদি বিপ্লবী ছাত্র জনতা বলতো বা সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী যে হাসিনাকে পালাইতে দিব না, হাসিনাকে এখন জেলে পাঠাবো, হাসিনা পালাইতে পারতো? ওই সময় আমরা পারি না। এখন ভারত থেকে কি, ভারত ভাই যেটি বললেন যে এই দেশে তো আসলে ভারতের সরকার ছিল, বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র ছিল না, একটি অঙ্গরাজ্য ছিল। তো হাসিনাকে এখন তারা কি ফেরত দিবে? তো হাসিনা বাংলাদেশে আসবে না, তার ফাঁসি হবে না, এই জন্য কি সারা জীবন নির্বাচন আপনি বন্ধ রাখবেন? বন্ধ রাখবেন? অনেককে আমরা দেখেছি যে 9 দফাকে 8 দফা বানিয়েছিল, ভুলে গেছেন তাদের নাম? আপনি সাংবাদিক হিসেবে তো বলার কথা না, আমরা বলতে পারি। তো তারা এখন বলতেছে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না। ভাই তুমি তো মানে 9 দফা জনগণের আকাঙ্ক্ষিত দফা, সেটাকে তুমি 9 দফা বানিয়েছিলে হাসিনার স্টাইলে, হাসিনার গোয়েন্দা সংস্থা যা বলেছিল। তখন তোমার মনে ছিল না যে হাসিনা পালিয়ে গেলে আমরা মানে গণহত্যার বিচার করতে পারবো না? তো যাই হোক, বিপ্লবের পরে অনেক বিপ্লবী দেখতেছি, অনেককে সারা জীবন ধরে আমরা যারা রাজপথে ছিলাম অনেককে দেখি নাই টকশোতে এসে বসিয়ে দেয়, আমি তা চিনিও না, সে দাবি করে আমি বিশাল বিপ্লবী, গণ অভ্যুত্থানে আমার এই ভূমিকা ছিল। তো তারা যদি আসলে সত্যি কথা বলতে গেলে, যদি তারা এই যে আমরা সংগ্রাম করেছি রাজনৈতিক দলগুলো, আমরা তো জেল জুলুম রিমান্ড নির্যাতনের শিকার হয়েছে না, তো আমাদের এই সংগ্রামে যদি তারা শুরু থেকে নামতো, বিশ্বাস করেন হাসিনা এইভাবে বাংলাদেশটা ধ্বংস করতে পারতো না। সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, আমরা তো বারবার বলেছি নামেন নামেন নামেন। তো এই যে এই সরকারের আপনার যে এই সরকার এসেছে, তো এইখানে রাজনীতিবিদদের থেকে তো আপনার যারা মানে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তারা তো খুব সাধারণ ছিল, তারা তো উপদেষ্টা হয়েছে, তারা তো এখন সরকারের সুবিধা মোটামুটি ভোগ করতে পারতেছে। তো এই যে আমরা সংগ্রাম করলাম, তার ফলাফল কি তারা ভোগ করতে পারতেছে না? তো এইটা কিন্তু হাসিনা যে সাম্রাজ্য গড়ে তুলেছিল, আগে থেকে যদি সবাই মিলে আন্দোলন করতে পারতাম, তাহলে 15 বছরের নির্বাচন কমিশন ধ্বংস হইতো না, বিচার বিভাগ ধ্বংস হইতো না, এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হইতো না। সুতরাং সাধারণ জনগণকে কিন্তু হাসিনা যে টিকে ছিল এর দায় নিতে হবে, শুধুমাত্র রাজনীতিবিদদের উপরে সব রাশেদ খান, আমি আপনার কাছে আবার আসবো। যে কোনো বিষয়ে দেখি যে রাজনীতিবিদরা অপরাধী, রাজনীতিবিদদের সবসময় অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়। ওরে ভাই, রাজনীতিবিদরা না থাকলে তো দেশটাই চলতো না। আমরা তো সংগ্রামটা ধরে রেখেছিলাম, একদিনে তো অভ্যুত্থান হয়ে যায় না, একটা দেওয়াল ধাক্কাইতে ধাক্কাইতে এরকম অবস্থায় রেখেছিলাম, মানে পড়ে যাওয়া অবস্থায়। তখন ছাত্র জনতা এসে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে। এইটা কেন তারা স্বীকার করতেছে না, আমি এটাই বুঝতেছি না। এই অভ্যুত্থানে সবার ভূমিকা আছে, ছাত্র জনতা না নামলে অভ্যুত্থান সফল হইতো না। ঠিক একইভাবে আমরা এই আন্দোলনটা ধরে না রাখলে ছাত্র জনতা হুট করে এসে ধাক্কা দিলে দেওয়ালটা পড়ে যাইতো। রাশেদ খান, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট নুরুল আজহার, যেটি রাশেদ খান বলছিলেন যে সবাই অংশগ্রহণ ছিল এই গণ অভ্যুত্থানে, আমার প্রশ্ন হলো আপনার কাছে যে সংস্কার নিয়ে যে আলাপ চলছে তার মধ্যে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রায় 166টি সুপারিশ পাঠানো হয়েছে এবং 34টি রাজনৈতিক দলগুলোর সময় দেওয়া হয়েছে 13 মার্চ। কীভাবে আসলে বাস্তবসম্মত এখান থেকে কিনে যাবে? যেটি রাশেদ খান আরও বললেন যে গণপরিষদের ভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে, আজকে সে ধরনের একটা মতামত দিয়েছেন সংবিধান সংস্কার কমিটির যে চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতির অভিধানে এ ধরনের ঘটনা কি আছে? না, এই ধরনের একসাথে দুইটা নির্বাচন, এই যে আপনার গণপরিষদ বা পার্লামেন্টের নির্বাচন, এটা সাংঘর্ষিক হবে, কিন্তু এটা উনি ওনার প্রস্তাব দিয়েছে। আর যেগুলি আপনার এই সময় বেঁধে দেওয়া হয়েছে, ইউনূস সাহেব বলছে আমি সেগুলি ওয়েবসাইটে দিয়ে দিব, কোনগুলি কারা মানুষ পছন্দ করে এবং জনগণ যেটা চাবে সেটাই আমি করে দেবো। তো এখন হয়ে গেছে কি ব্যাপার, আসলে 7 মাস ফ্যাসিস্ট সরকার, তারপর দ্রুত নির্বাচন, এক পক্ষ চায় 3টা পক্ষ হওয়ার কারণে লেজে গোবরে হয়ে গেছে, এই জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এখান থেকে বাইরে আসতে এলে আমার ধারণা, যেমন আপনি বলছেন যে বিপ্লবী সরকার বা এই বিপ্লব ঘটানোর ভিতরে সবারই অবদান আছে কম বেশ। আরেকটা সুন্দর কথা যে কিছু রাজনীতিবিদদের দেওয়া হয়, এটা আমি আমার ছোটো ভাই সুন্দর কথা বলছে যে এটা কিন্তু জনগণ, এই দেখেন আপনি এখন একটা আওয়ামী লীগের লোকও নাই, এর পুরো দেশই খালি হয়ে গেল। আমি একটা আশ্চর্য ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম তুমি না আওয়ামী লীগ কয় না আমি বিএনপি করি। স্যার আপনি আমার কোথায় দিলেন? আমি একটা চান্দাগুড়া রাস্তায় কয়েকদিন আগে ওই বাজারে সেগুন বাগিচা সামনে তো আমি দেখি নাই, কয় না না আমি তখন থেকে বিএনপি করি। তাই আপনি এই রাস্তায় গেলে হাতাহাতি করে মারামারি করি, আমি জানি এটা আওয়ামী লীগ করে, এখন সব হয়ে গেছে বিএনপি। এমন একটা পরিস্থিতি, এমন একটা মুনাফেকি আমরা আসলে জাতি হিসাবে যে কতটুকু কি আমরা নিজেরাও জানি না।
যার কারণে আমাদের এই যে খালি সমস্যার পর একের পর এক সমস্যা আসতেছে। এখন যেমন মনে করেন এই যে যেটা ছোট এগুলো যে আপনার উপদেষ্টা আপনার ইয়েরে আনা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বয়স্ক নাতি নাতিলে, এখন জোয়ান আনলেও কইবেন যে তার কি অভিজ্ঞতা আছে এটা আছে। তো এখন আপনি যদি ধরেন যেমন ইউনূস সাহেবরে কয় উনি এনজিওর লোক, উনি রাষ্ট্র পরিচালনা জীবনে করেন, তো উনি কি মায়ের পেটে থেকে রাষ্ট্র পরিচালনা শিখাইব? একটাই আছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, সেটা 74 সালে জন্ম নিলে বা 73 সালে জন্ম নিলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইছে, ভাতাও নিয়ে গেছে, এইটা সম্ভব। মায়ের পেটে সে যুদ্ধ করে আইছে, তারপরে সে ভূমিষ্ঠ হয়েছে 74 সালে এবং ভাতা নিচ্ছে। আর যদি আপনি ধরেন যেমন যদি প্রাইম মিনিস্টার ধরেন হাসিনা 96 সালের প্রথম ক্ষমতা নিচ্ছে, প্রধানমন্ত্রী, সে আগে কি সে প্রধানমন্ত্রীর কোনো অভিজ্ঞতা আছে বা কোনো কিছু? রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী দাপ্তরিক যেই কাজ করা বা ইয়া করা। খালেদা জিয়া কি 91 সালে। এখন আমি একটু বলতে চাই এই যে উপজেলা এরশাদ সাহেব উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দাও। হ্যাঁ, না না কোনো কিছুই তো এই যে উনি চালাইতেছে না। আপনি মনে করেন 18 কোটি লোক যদি ইউনূসের পিছনে লাগে, ইউনূসের এই উপদেশটাকে চালাতে পারতেছে? না না না, পারতেছে না। এখন যে আপনি জোয়ান দিবেন, জোয়ানের ব্যাপারে তো আবার বিতর্ক যে সে কিছুই জানে না, এলিগে মনে আরো পতন আইতেছে। না, এখন আসলে তো লোক, কিন্তু এখন দেখছে ইউনূস সাহেব, আপনি তো কথা বলতেছেন, আমরা শুনতেছি দেখতেছি, মোটামুটি এনার্জি আছে, বয়স্ক মানে এই নয় যে কথাই বলতে পারেন না। না, এখন ব্যাপার হলো আপনি যত আমাদের দেশে তো তাবেদারি যত করতে পারবেন ততই এখানে হয়, এইটাই আসল কথা। এইটা তাবেদারি করতে পারবে তাদেরকে। হ্যাঁ, দেখেন এখন উনি আবার একটু ডিউটি শুরু করছে, মানে গতকাল রাত্রে 3টা থানায় গেছে, 3টা থানায়, হ্যাঁ ভোরের দিকে আর কি, মানে শেষ রাতে আর ভোরে তাও হয়তো টিকায় রাখার লিগে হয়তো অশনি সংকেত পাইছে, যে কোনো সময় জয় বাংলা হয়ে যেতে পারবেন, সাটাই হতে পারে, এই ভয়ে হয়তো বা ডিউটি শুরু করে দিচ্ছে। তা আমি মনে করি উনি একটা প্রশিক্ষিত ব্যক্তি, উনার ভালো অভিজ্ঞতা আছে, উনি কিন্তু আরেকটু টাইট দিলে এই জিনিসগুলি হইতে পারে না। যেমন মব জাস্টিস, কথায় কথায় মানুষের ঘরে গিয়ে হামলা দিয়া আগুন টাগুন লাগাই দেয়, তাহলে তার আইনের কোনো এগুলি সব কিছু যেগুলি দরকার। হ্যাঁ, আজকে দেখেন শুনলে আশ্চর্য হবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা তার অ্যারেস্ট করা হয়েছে, লেনদেন হয়েছে 14,000 কোটি টাকা, ভাই 4,000, 2,000, 5,000 হোক, 14,000 কোটি টাকা। তাহলে আপনি মনে করেন আমাদের একটা বাজেটের কত অংশ তার পেটে চলে গেছে? 22% তার পেটে চলে গেছে বা 20% চলে গেছে। তো এইটা একটা রাষ্ট্র ছিল, একটা রাষ্ট্রের পর্যায়ে তো পড়ে না। আর হাসিনা যেই ধরনের কাজ, যেইভাবে লুটপাট করার সুযোগ করে দিছে, মানে কোনো ধরনের জবাবদিহিতা নাই, যার যেরকম ক্ষমতা আছে সেইভাবে তারা লুটপাট করছে। টর্চার সেল হইতে শুরু করে একটা পেতি নেতা আপনার সবজি বেলতো, সে সেইখানে ওয়ার্ডের এই কাকরাইলের আপনার শান্তিনগর ওয়ার্ডের সভাপতি পর্যন্ত হইল, হওয়ার পরে সে টর্চার সেল বানাইছে। তার সেই টর্চার সেল নিয়ে মানুষ যদি বাবা বিক্রি করলে, সে যদি কিছু করে সেইখানে নিয়ে মানুষের এই ধরনের আশ্চর্যজনক। যে আমাদের সবচেয়ে দুঃখ লাগে যে আজকে একটা জিনিস সুন্দরভাবে গুছানো জিনিসগুলি একটা পর্যায়ে চলে আসছিল, সেই জিনিসটার মধ্যে আবার কিছু বিতর্ক সৃষ্টি করে এই জিনিসটা পিছানো। আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। সংস্কার নিয়ে কথা হচ্ছিল, নির্বাচন, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় যে সংস্কারের কথা বিএনপি বলছিল। বিএনপির যে 31 দফা বিএনপি মনে করে এটি হওয়া উচিত আগে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আপনার কাছে জানতে চাই যে সংস্কার কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে, সেখানে 166টি সুপারিশ এর মতামত জানতে চাওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে 13 মার্চ। এটা আসলে বাস্তবতার সাথে যায় কি না? এই স্বল্প সময়ে রাজনৈতিক দলগুলো মতামত দেবে কিভাবে? না, আমার মনে হয় এটা অত, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল তো তার একটা সংস্কার প্রস্তাব অলরেডি জমা দিয়েছে। তারা মিলিয়ে দেখবে যে সরকারের যে প্রস্তাবনা এবং তারা যে প্রস্তাবনার মধ্যে কতটুকু মিল আছে, কতটুকু মিল নাই, কতটুকু টোটালি অবস্থা, কোনটা নেওয়া যেতে পারে। এটা এখানে আপনি মানে এত দেরি হওয়ার কোনো সুযোগ নেই, বরং 13 মার্চ আমি মনে করি রাইট। তো এখানে যদি প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে, আপনি যদি সেইটাকে আপনার গাইডলাইন ধরেন, যে উনি বলেছে যেগুলি ঐক্যমত হয়ে যাবে ওকে শেষ, যেগুলি হবে না বা কিছু মিলছে কিছু মেলে না, ওইগুলির ব্যাপারে আমি আলোচনা করব। তৃতীয়, যেগুলি আদৌ মেলে নাই ওগুলি পরবর্তীতে রেখে দেওয়া হবে, যে পরবর্তী গভর্নমেন্ট আসলে তারা ওগুলি নিয়ে কাজ করবে। তো এখানে খুব জটিলতা আছে বলে আমার কাছে মনে হয় না। এখন হলে আন্তরিকতা, আপনি কত দ্রুত এটা করবেন। কারণ এখানে আপনার একটা জিনিস আছে, এখন পার্লামেন্ট কিন্তু নাই, আপনাকে পার্লামেন্টে আলোচনা করে আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। আপনাকে এখানে সবগুলি রাজনৈতিক দলের মতামত নিয়ে অর্ডিন্যান্স করতে হবে, কিছু অর্ডিন্যান্স কিছু রেখে যেতে হবে আর কি। আপনি যেগুলিকে প্রয়োজন অর্ডিন্যান্স করতে হবে। তো অর্ডিন্যান্সের মানে রাষ্ট্রপতি একই সাথে 10টা 20টা 25টা 50টা 100 অর্ডিন্যান্স করে, রেকর্ড বহু আছে। কিন্তু আপনাকে এটা সবচেয়ে মূল বিষয়টা হলো রাজনৈতিক দলগুলির আস্থা আপনাকে অর্জন করতে হবে,
তাদের সম্মতি নিতে হবে। কারণ এই অ্যামেন্ডমেন্টগুলিকে যেটা অর্ডিন্যান্স জারি করবে এগুলি সবগুলি আইনে পরিণত করতে হলে পরবর্তী সংসদের রাজনৈতিক দলগুলির ঐক্যমত দরকার, কমিটমেন্ট দরকার। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো রাজনৈতিক দলকে এই কমিটমেন্টটা নেওয়া যে আমরা পরবর্তী যেই ক্ষমতা যাই না কেন আমরা এগুলি বাস্তবায়ন করব। মোশাররফ ভাই, আপনি আস্থা অর্জনের কথা বলছেন, আস্থা অর্জনের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে কিনা? এই ঐক্যমত্য কমিশনের বৈঠকেই কি আস্থা অর্জন আপাতত নাই। কারণটা কি, আজকে হয়ে গেছে এই সরকারের নিউট্রালিটি নিয়ে অলরেডি রাজনৈতিক দলরা প্রশ্ন তুলেছে। একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে বা হয়েছে অলরেডি, কেউ কেউ মনে করছে এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এর কারণটা কি আপনি দেখবেন, ওই যেমন যিনি কনভেনার নাহিদ ইসলাম উনি বলেছে তাহলে আমরা নির্বাচন আয়োজন করে দেবো। তো এত ক্ষমতার উৎসটা কোথায়? উনি কিন্তু নিজে বলেছে যে আপনারা এটা ঐক্যমাধান আমরা নির্বাচনের ব্যবস্থা করে দিই। বিচার এবং সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য আসেন। হ্যাঁ, অর্থাৎ ওনারা কাজে কর্মে বোঝাতে চাচ্ছে যে এই গভর্নমেন্ট তাদের ইশারায় চলে। অলরেডি তাদের 2 জন উপদেষ্টা এখনো রয়ে গেছে। সুতরাং এই সবগুলো, তারপর আপনি দেখেন এই যে ঢাকায় সমাবেশটা হয়েছে, বাংলাদেশের ডিসিএসপিরা সব তাদেরকে সহায়তা করেছে, গাড়ি সহায়তা দিয়েছে, আর্থিক সহায়তা দিয়েছে। এটি দিয়ে বোঝাতে চায় যে আমরা একটা সরকারের ছত্রছায়ায় আছি। শুধু তাই না, আপনার সোশ্যাল মিডিয়া আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন কি আমি জানি না, রাশেদ খান বা ভাই দেখেছেন কিনা বা আপনিও দেখেছেন কিনা, যে কোনো একটা গ্রুপ তাদেরকে আগামী নির্বাচন পরিচালনার জন্য 150 কোটি টাকা দেওয়ার কমিটমেন্ট করেছে। ঠিক এর উপরে আছে না, বলছে সোশ্যাল মিডিয়া। তো ছাত্রনেতারাও স্বীকার করেছেন যে এই রকম যদি আপনার ক্ষমতার প্রভাবে যদি অর্থ সংগ্রহ করা হয়, কাউকে তাদের পক্ষে নেওয়া হয়, তাহলে তাদের এই যে নিরপেক্ষতা নিয়ে তো রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলবে। এটা কি আপনি অস্বাভাবিক কোনো কিছু বলবেন? কিন্তু সংস্কারের একটি বড় আকাঙ্ক্ষা যে নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশি শক্তি, অস্ত্রের ঝনঝনানি এগুলো থাকবে না। মূলত সংস্কার মানুষ এটাই চায়। এটা সেই উদ্যোগটা তো আপনাকে নিতে হবে, এবং এই উদ্যোগটা নেওয়ার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশনই তো আপনার এখন কোনো সংস্কারে নাই, তারা একটা রুটিন ওয়ার্ক করে যাচ্ছে। আপনার তো আমি মনে করি এখানে রাশেদ খানের মতো শীর্ষ নেতা আছে, তারা আলোচনা যায়, আমরা তো আর আলোচনা যাই না। তাদের বলা উচিত যে একটা নির্দিষ্ট সময় করে ফার্স্ট আলোচনা হওয়া উচিত কিভাবে সংস্কার হবে নির্বাচন কমিশন, যে একটা গণমুখী নির্বাচন করার জন্য কোন আইন প্রণয়ন করা উচিত, কোন কোন শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা উচিত, যদি কেউ ভায়োলেশন করে এর জন্য তার কি পরিণতি ভোগ করতে হবে। এই টার্মস অ্যান্ড রেফারেন্স আপনি রেডি করে দেন। আমি বাংলাদেশের আপনাকেও যদি সরকারের দেওয়া হয়, আপনি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে দিতে পারবেন। মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। রাশেদ খান, মোশাররফ হোসেন বলেছেন যে আস্থার একটা সংকটের কথা তিনি উল্লেখ করেছেন। সরকারের 7 মাসের কার্যক্রমে বিশেষ কোনো সুবিধা আদায় বা সুবিধা দেওয়ার যে একটা প্রবণতা তিনি লক্ষ্য করেছেন, যে নতুন রাজনৈতিক দলকে ইঙ্গিত করেছেন। আস্থার সংকট নিরসনের ক্ষেত্রে আসলে রাজনীতি কি পদক্ষেপ নিয়েছে সরকার, যেখানে আপনারা কেন আস্থাহীনতায় ভুগছেন? না, সরকারের পক্ষ থেকেই তো আসলে নতুন দলকে আশীর্বাদ জানানো হচ্ছে। সরকার প্রধান নিজেই বলছেন ছাত্রদের উচিত দল গঠন করা, অন্যথায় এই গণ অভ্যুত্থান হাইজ্যাক হয়ে যাবে। তো আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা যদি আজ থেকে 5-10 বছর আগে আমাদের পাশে এসে দাঁড়াতেন, তার যে আন্তর্জাতিক খ্যাতি অবস্থান, আমার মনে হয় হাসিনার অনেক আগে পতন হতো। তো তিনি কেন দাঁড়াননি আমি জানি না, তিনি হয়তো উত্তর দিতে পারবেন। কেমনে দাঁড়িয়ে 71টা মামলা দিচ্ছে? মামলা তো আপনার নামেও আছে, আমার নামেও আছে। মামলার কারণে কি আপনি রাজপথে নামেননি, প্রতিবাদ করেননি? তো যাই হোক, সেটা ভিন্ন কথা। আমার কথা হলো যে তাকে আসলে নিরপেক্ষ আচরণ করতে হবে, তাকে সবাইকে আপন ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোকে যদি তিনি শত্রু মনে করেন আর ছাত্রদের বা নতুন দলকে বন্ধু মনে করেন, তাহলে ভুল করবেন। দেখেন, যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হলো, তখন রাজনীতিবিদদেরকে ধুয়ে দিল। মানে জনগণও খুব খুশি, দেশের মানুষ খুব খুশি যে রাজনীতিবিদদেরকে দোলাই করতেছে। শেষমেশ কি প্রমাণিত হলো? যে রাজনীতিবিদরাই সঠিক ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ভুল ছিল। এখন তো সেটাই প্রমাণিত হচ্ছে। ঠিক আপনি দেখেন যে এখন আমাদের কথা অনেকে কমেন্ট আমি চেক করে দেখি যে অনেকে বলছে আগে সংস্কার, আগে গণহত্যার বিচারের পর নির্বাচন। ভাই, যে কমেন্ট করতেছে সে কি বুঝতেছে যে গণহত্যার বিচার যদি তারা করত, তাহলে এই ডেবিলগুলোকে আগে ধরতো, 300 ডেবিলকে ধরতো, যারা ডামি এমপি হাসিনাকে ক্ষমতায় রেখেছে, সহযোগিতা করেছে। বড় বড় ব্যবসায়ীরা যারা ছিল, যারা বলেছে যে জান্নাতেও যাব হাসিনার সাথে, জাহান্নামেও যাব হাসিনার সাথে, আজীবন থাকবো হাসিনার সাথে, তাদেরকে ধরতো। কয়জনকে ধরেছে আপনি বলেন তো ভাই? এরা বুঝতেছে না যে এই সরকার ফাঁক ফকর দিয়ে কি করতেছে? দেখেন, 2 জন প্রভাবশালী
আওয়ামী লীগের নেতাকে জামিন দেওয়া হয়েছে, সাবের এবং মান্নান। এদেরকে কে জামিন দিয়েছে? এই উপদেষ্টারা আমার জানা তথ্য মতে 2 জন উপদেষ্টার সাথে জড়িত, 2 জন তারা জামিন করিয়েছে। আওয়ামী লীগের চুনোপুটিরা গ্রেপ্তার হচ্ছে, নিরীহ সাধারণ কর্মীরা জামিন পাচ্ছে না, রাঘব বোয়ালরা জামিন পেয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট পরিমাণ সোচ্চার হতো, বিজিবি সোচ্চার হতো, তাহলে কি এই ডেভিলরা পালাতে পারতো না? আচ্ছা, ভালো কথা, এখন আপনি আন্তর্জাতিক আদালতে কেন মামলা করতেছেন না? এত সময় কেন নিতেছেন? আপনার হাতে যথেষ্ট পরিমাণ এভিডেন্স রয়েছে, আপনি রায় ঘোষণা করে দেন। ঠিক আছে, আপনি তো রায় ঘোষণা করেই তো বিচার করতে চাচ্ছেন, করে দেন। হাসিনার একটা অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে প্রচার হয়েছে। হাসিনা একজন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর, তাকে নির্দেশনা দিচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করো, হত্যা করো, ফেলিয়ে দাও, লাশ ফেলিয়ে দাও। এরপর আর কি প্রমাণ নেবেন? কোন সাক্ষ্য প্রমাণ আপনি গ্রহণ করতে চান? আমি তো মনে করি যে হাসিনার গণহত্যার বিচার আগামী 1 মাসের ভিতরে গণহত্যার বিচার করে শেষ করা ফেলা সম্ভব, 1 মাসের মধ্যে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ভাই করতে হবে, সোজা কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে কেল্লা হতে ভাই। আওয়ামী লীগ, আমি আগেই বলেছি, আওয়ামী লীগ হবে বিরোধী দল। আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে পারে, আর আমাদের ছাত্র বন্ধুরা অনেকে এখন জোশে রয়েছে, অনেক বড় বড় কথা বলছে, ভাই তাদেরকে ছাড়বে না, আমাদেরকে ছাড়বে না। আমাদের বোঝা উচিত জাতীয় ঐক্যমত কেন ভেঙে পড়তেছে। আজকে আপনার দাবি থাকলে আপনি সরকারকে জানান, লিখিত প্রস্তাবনা দেন, লেখেন যে মাননীয় সরকার তো ডাকে আমার এই প্রস্তাবনা। আপনি কেন সামনে থেকে নানা এক সময় এক ধরনের বয়ান সামনে এনে আপনি একটা বিশৃঙ্খলা রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনি এই ধরনের মত পার্থক্য সৃষ্টি করতেছেন? যে সময় শেষ হয়েছে, সর্বশেষ বলি, দেখেন সর্বশেষ হলো যে এই যে আমাদের 3 জন উপদেষ্টা ছিল, 1 জন পদত্যাগ করেছে। এখন কি অবস্থা আছে যে রাজনৈতিক দলগুলো টানাপোড়েন নিরসনের সময় আছে কিনা? বা অবশ্যই সময় আছে। আমরা হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি না? ঠিক আমরা আমাদের স্বার্থে, আমাদের নিজেদের বাঁচার প্রয়োজনে, দেশকে সমৃদ্ধ করার প্রয়োজনে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। কিন্তু সেই দায়িত্ব কার? এই সরকারের। যখন এই সরকারের সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায়, আশীর্বাদে একটা নতুন দল গঠিত হয়, প্রধান উপদেষ্টা যখন আশীর্বাদ জানান, তিনি পুরাতন দলগুলোকে ধুয়ে দেন, আর নতুন দল ক্ষমতায় না আসলে গণ অভ্যুত্থান হাইজাক হয়ে যাবে, তখন কিংবা ঐক্য থাকে? বরং প্রধান উপদেষ্টাকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রেস সচিব তিনি বলেন যে আগামীতে নাহিদ ইসলাম হবে প্রধানমন্ত্রী, তিনি সেই সম্ভাবনা হতে পারেন। এই বক্তব্য যখন দেন, মানুষের বুঝতে বাকি থাকে। আরেকজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি এই এনসিপি এই দলকে তিনি আশীর্বাদ জানিয়েছেন। ভাই, আপনি যদি প্রেম করবেন ভাই প্রকাশ্যে করেন, আপনাকে কেন পরকীয়া করতে হবে আমারে বলেন তো? দেখেন, একজন যেহেতু পদত্যাগ করেছে, তারা রাষ্ট্র সংস্কারের কমিটমেন্ট নিয়ে বা জনগণের কাছে তারা আমানত করেছিল যে আমরা রাষ্ট্র সংস্কার করব, গণহত্যার বিচার করব। যেহেতু একজন পদত্যাগ করেছেন, বাকি 2 জনের এখন আর কাজ কি, ফাংশন কি? আমি মনে করি যে বাকি 2 জন পদত্যাগ না করলে জনগণ কিন্তু নিরপেক্ষ সরকারের দাবি করবে। কারণ কি, হাসিনার অধীনে আমরা বলেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এই 2 জন ছাত্র উপদেষ্টা এই সরকারে থাকলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটি মানুষ বিশ্বাস করবে না। এবং একই সাথে আপনি জানেন, বিভিন্ন দপ্তরে, প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন সেক্টরে, হাসপাতালে, অফিসে, বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র প্রতিনিধি নিয়োগ করা আছে। তাদেরকে আপনি সরাবেন না? ছাত্ররা এখন দল গঠন করে ফেলিয়েছে। বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি বা অন্যান্য ফাংশনাল যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন ছিল, নাহিদ ইসলাম একটি ভালো একটি ঘোষণা দিয়েছে যে বৈষম্য বিরোধী ইতিমধ্যে আর এটির কার্য প্রক্রিয়া নাই, ঘোষণা দিয়েছেন। তাহলে এই ছাত্র প্রতিনিধিরা এই বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি করবে? তাদেরকে সরিয়ে দেন। এদেরকে বিভিন্ন দপ্তরে রাখলে নিরপেক্ষতা হারাবে সরকারের। দ্রুত সময়ের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন সেক্টরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, ডক্টর নুরুল আজহার আলোচনা শেষ করতে চাই। আজহার ভাই, যেটি নিয়ে রাশেদ খান বললেন যে একটি বড় অভিযোগ হচ্ছে যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা সামনে, বা সংকটের টানাপোড়েন রাজনৈতিক দলগুলোর পিছনে, সেটি কি বিশেষ কারোর প্রতি আশীর্বাদ আছে বা প্রচ্ছন্ন ছায়া আছে, এ ধরনের কিছু থেকেই এই মানে স্থায়ীহীনতা কেন রাজনৈতিক দলের? এই কথাগুলি উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু থাকতেও পারে এটা। যেমন মনে করেন ইউনূস সাহেব আসলে, বিপ্লবী সরকার তো এইভাবে হয় না। যেমন 3 দিন তো সরকারই ছিলেন, অপরবর্তী ওনারা যে প্রেসিডেন্টের কাছে যেটা ফেসিস্ট সরকার, হাসিনা যেইভাবে অপরাধ করে পালাইছে, এই প্রেসিডেন্ট সেভাবেই সরে যাওয়া উচিত ছিল, কিন্তু কিছু লোক তারে টিকায় রাখছে। আমাদের দেশে হয়েছে যে নীতি, নৈতিকতা, আদর্শ বলতে তো কোনো শব্দ নাই এদেশে, এগুলি চলে না।
এগুলো হলো মানে অচল জিনিস। তো যার কারণে ইউনূস সাহেব যারাই বসাইছে, ইউনূস সাহেব তাদের প্রতি কিছুটা হলো দুর্বল। কিন্তু আমি মনে করি রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং রাষ্ট্র যে এই পর্যন্ত বিভিন্ন দখলের স্বার্থে ওনাকে নিরপেক্ষ থাকতে হবে। এই কারণে যে ওনারে যারাই বসাক না বসাক, উনি এখন চোখ বন্ধ করে কাজ করতে হবে, যে সামনে নির্বাচন দিতে হবে, সংস্কার করতে হবে। মূল সংস্কারগুলি উনি করে যাওয়া উচিত। এবং আপনি মনে করেন যে সিরিয়া যদি শর্ট ট্রাইব্যুনাল হইতে পারে, আমার দেশ হবে না। আপনি যদি এখন বলে যে আমার ট্রাইব্যুনালে আমার বেঞ্চ কম, তারপরে আপনি 2 শিফটে চালু করেন, 8 ঘন্টার 16 ঘন্টা, আপনি সেখানে ডবল চার্জ দিয়ে দেন, তারপরে যারা ফেসিস সরকারের তাদের আপনি সাসপেন্ড করে দেন, তাদের অর্থ ফোর্সলি রিটায়ার করে দেন, যার নামে জোরালো কোনো যদি না থাকে তারে আপনি করেন, অব্যাহতি দেন, আর যাদের নামে কোনো ক্লেম পাওয়া যাবে তাদের নামে মামলা দিয়ে করেন। এখন মামলা যে হারে জমছে এই জায়গার থেকে বাড়িয়ে আসা। আপনি রিসেন্ট আপনি শুনছেন যে আপনার হাইকোর্ট বলছে যে, এবং উচ্চ আদালত বলছে যে বিভিন্ন ডিভিশনে হাইকোর্ট বেঞ্চ দেওয়া উচিত। এটা এরশাদ সাহেব করতে চাইছিল, তখন এই আওয়ামী লীগ বিএনপি 96 ঘন্টা পালন করছিল যে ওইটা যে না হয়, তখন এটা বানচাল করছিল, উপজেলা করছিল, 91 উপজেলা হেল্ড আপ। আজকে সেই উপজেলার কিন্তু আপনার সুফল হয়। আমরা তো 70 কথা শর্ট ট্রাইব্যুনালটা করতে হবে। এই কারণে যারা চাইতেছে শর্ট ট্রাইব্যুনাল আপনি এইভাবে করতে পারেন, 90 দিনের মধ্যে এটা জাজমেন্ট হবে। এই যে আপনি এই 3 জনের সাথে আপনি 350 জনের দিয়ে দেন, আবার সাথে আরো 50 জন দিয়ে দেন, এভাবে তো আপনি চার্জশিটও জমা দিতে পারবেন না, কোনো কিছু। তাহলে রায় কি এইভাবে ঝুলে থাকবে? এই যে ছোট ভাই যে কথাগুলি বলছে, এইভাবে পর্যায়ে যে একটা নির্বাচন আইলে ওনারা এই মামলাগুলি হেল্ড আপ করে রাখবে, হেল্ড আপ হলে তাহলে কেউ তো শাস্তি পেল না। তাহলে আমাদের যোগ দেওয়ার জন্য বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ রাশেদ খান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃ প্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন।